আসসালামু আলাইকুম। ফ্রি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা কি নিয়ে পড়বো? আজকে আমরা ভাইরাস নিয়ে পড়বো। এখন প্রশ্ন আসতে পারে যে গত ক্লাসেও তো আমরা ভাইরাস দেখেছি, তাহলে এখন আবার ভাইরাস কেন? হ্যাঁ, গত ক্লাসে আমরা দেখেছি যে ভাইরাস পরিচিতি, ভাইরাস কীরকম হবে, ভাইরাসের আকার কীরকম হতে পারে, ভাইরাস কেমন হতে পারে এবং ভাইরাসের গঠন দেখেছি, তাই না? ভাইরাসের ভৌত গঠন এবং রাসায়নিক গঠন দেখেছি। কিন্তু আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ভাইরাস কিভাবে সংখ্যা বৃদ্ধি করে। ভাইরাস তো অকোষীয়, ভাইরাস তো কোষীয় জীব না, তো ভাইরাস কিভাবে সংখ্যা বৃদ্ধি করবে? তার জীবনচক্র কি সম্ভব? সে কি অন্যান্য প্রাণীদের মতো যৌন অযৌন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? না, ভাইরাস সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো ভাইরাস যে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, যে মাধ্যমটির মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে, আমরা সেই পদ্ধতিগুলো আজকে দেখব এবং সেই সাথে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বটাও আজকে আমরা আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমরা এখন ভাইরাসের সংখ্যা বৃদ্ধির পর্যায়ে জেনে নেই। আচ্ছা, আমরা কি জানি যে ব্যাকটেরিওফাজ ভাইরাস সাধারণত কি করে? লাইটিক চক্রের মাধ্যমে বংশবৃদ্ধি করে। যে ব্যাকটেরিওফাজ ভাইরাস যে চক্রের মধ্যে বংশবৃদ্ধি করে সেটিকে কি বলা হচ্ছে? লাইটিক চক্র বলা হচ্ছে। তবে কিছু কিছু ভাইরাস আছে যারা লাইসোজেনিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে থাকে। তাহলে ব্যাকটেরিওফাজ ভাইরাস দুটি পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। কি কি দুটি পদ্ধতি? একটি হচ্ছে লাইটিক চক্র এবং অন্যটি হচ্ছে লাইসোজেনিক চক্র। তো লাইটিক চক্রটা আসলে কি? লাইটিক চক্রটা হচ্ছে বহুল প্রচলিত, কেননা এই লাইটিক চক্রের মধ্যেই কিন্তু ভাইরাস সবচেয়ে বেশি সংখ্যা বৃদ্ধি করে, ব্যাকটেরিওফাজ ভাইরাস। লাইটিক চক্র বলা হয়েছে কেন? ভাইরাস যখন একটি পোষক দেহে, হ্যাঁ আমরা কি পড়েছি? আমরা গত ক্লাসে জেনেছি যে ভাইরাস জীবদেহের মধ্যে সক্রিয় হতে পারে, কিন্তু জীবদেহের বাইরে যখনই কি জড় পরিবেশে যায় তখনই ভাইরাস নিষ্ক্রিয় হয়ে যায়। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধির জন্য আমরা দেখেছি যে ভাইরাসের বৈশিষ্ট্যের মধ্যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির জন্য কি জীব পোষক কোষ অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, তো এই যে ভাইরাস যখন একটি পোষক কোষের মধ্যে আসে, অর্থাৎ চক্রটা কি আমরা কি জানি? আমরা জানি যে ভাইরাস জীবন্ত পোষক কোষের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে। তো এই যে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য, ভাইরাসের বংশ বৃদ্ধি করার জন্য কি প্রয়োজন? জীবন্ত পোষক কোষ প্রয়োজন। তো এই যে জীবন্ত পোষক কোষে যখন একটি ভাইরাস আসে তখন সে কি করে? সে জীবন্ত পোষক কোষের মধ্যে প্রবেশ করে এবং সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে যে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হওয়া ভাইরাসগুলো, অর্থাৎ নতুন ভাইরাসগুলো তো বের হতে হবে, তারা তখন কি করে? পোষক কোষের কোষপ্রাচীর বির্দিন করে বের হয়ে যায়। তো এই যে কোষপ্রাচীর বির্দিন করে বের হয়ে গেল, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে লাইসিস। তো এই যে তারা কোষপ্রাচীর বির্দিন করে বের হলো এই লাইসিসের মাধ্যমে, লাইসিস প্রক্রিয়ায়, তো এর সাথে নামকরণ করে এই যে পর্যায়টির, ভাইরাসের সংখ্যা বৃদ্ধির পর্যায়টির নাম রাখা হয়েছে কি? লাইটিক চক্র। তো আচ্ছা, চলো আমরা দেখে নিই যে লাইটিক চক্রটি কিরকম হবে। তো লাইটিক চক্রদের মধ্যে যে টি সিরিজের যে ভাইরাসগুলো রয়েছে, এই টি সিরিজের ভাইরাসগুলোই কিন্তু বেশিরভাগটি লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। এবং লাইসোজেনিক চক্র যেটি আছে সেখানে ল্যামডা ভাইরাস, ল্যামডা ফাস্ট ভাইরাস এবং P1 ফাস্ট এবং M13 ফাস্ট, এই ভাইরাসগুলো লাইসোজেনিক চক্রের মাধ্যমে কি করে থাকে? সংখ্যা বৃদ্ধি করে থাকে। তো আমরা এখন লাইটিক চক্র দেব। লাইটিক চক্র যদি আমরা দেখি, ভাইরাসের লাইটিক চক্রে 5টি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলো আমাদের মাস্ট জানতে হবে। কি কি 5টি ধাপে সম্পন্ন হচ্ছে? ভাইরাসের যে লাইটিক চক্রটি ঘটছে, এই লাইটিক চক্রটি 5টি ধাপে সম্পন্ন হচ্ছে। কি কি? আমি 1 নম্বর ধাপটি এখানে অঙ্কন করব। ধরে নাও যে এটি যদি একটি ব্যাকটেরিয়া হয়, আমার ফার্স্ট ধাপ, এটি মনে করো আমি একটা ব্যাকটেরিয়ার বডি অঙ্কন করলাম। হ্যাঁ, এটা আমার ব্যাকটেরিয়ার বডি, এর মাঝখানে এটা আমার ব্যাকটেরিয়াল ডিএনএ। তাহলে এটা আমার কি? ব্যাকটেরিয়াল ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ। আর এটি আমার পোষক কোষ। হ্যাঁ, পোষক দেহই ধরে নিলাম যে এটি আমার পোষক দেহ। তো ফার্স্ট এই লাইটিক চক্রের মধ্যে যে ফার্স্ট যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে ব্যাকটেরিয়া কি করবে? যে ফার্স্ট ব্যাকটেরিয়া, এখানে তো আমরা জানি যে লাইটিক চক্র ফার্স্ট ব্যাকটেরিয়া সম্পন্ন করে থাকে। তো এই যে ফার্স্ট ব্যাকটেরিয়া যে আসলো, তার যে স্পাইকগুলো রয়েছে, অর্থাৎ স্পর্শক তন্তুগুলো রয়েছে, এ তখন কি করে? এই স্পর্শক তন্তুগুলো দিয়ে এই পোষক দেহকে
আটকে ফেলে। এই যে আটকে ফেললো, তো এই আটকে ফেলাটা সে কিভাবে আটকে ফেললো? এই আটকে ফেলার মধ্যে যে ভাইরাসের পোষক দেহের মধ্যে এক প্রকার রিসেপ্টর সাইট থাকে। কি থাকে? ভাইরাসের এই পোষক দেহের মধ্যে এক প্রকার হচ্ছে রিসেপ্টর সাইট থাকে এই পোষক দেহের মধ্যে। এই রিসেপ্টর সাইট হচ্ছে ভাইরাসের যে স্পর্শক তন্তুটা থাকে, যে প্রোটিন, আমরা তো জানি যে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের আবরণ ক্যাপসিড দিয়ে তো ভাইরাসের দেহ গঠিত। তো এই যে ভাইরাসের স্পর্শক তন্তু, এটাও তো প্রোটিন দিয়েই গঠিত। তো পোষক দেহের মধ্যে যে রিসেপ্টর সাইট থাকে, এটি ভাইরাসের প্রোটিনকে আকৃষ্ট করে ফেলে এবং কি হয়, তখন এই ভাইরাসের স্পর্শক তন্তুটা পোষক দেহের মধ্যে খুব দৃঢ়ভাবে নিজেকে অবস্থান করে নেয়। তো এ যখন অবস্থান করে নিল, তারপর কি হবে? তারপর যেটা হবে সেটা হচ্ছে, অবস্থান করে নেওয়ার পর এ কি করবে? এ যেটা করবে সেটা হচ্ছে, এই যে এটা পোষক কোষ, পোষক ব্যাকটেরিয়াল কোষ, এবং এই যে এটা ব্যাকটেরিয়াল ডিএনএ। তো এখানে এই যে ভাইরাসটি অবস্থান করে নিল, তার স্পর্শক তন্তুতে অবস্থান করে নিল, সে যেটা করে সেটা হচ্ছে, এখান থেকে আমরা তো সবাই ড্রিল মেশিন দেখেছি, তাই না? ড্রিল মেশিন দেখেছি। তো ঠিক ড্রিল মেশিনের মতো আমরা ড্রিল মেশিন দিয়ে কি করি? আমরা ওয়ালের মধ্যে ড্রিল মেশিন দিয়ে ফুটো করি, ফুটো করে সেখানে হয়তো প্রেগ ঢুকিয়ে দেই, বা কাঠের মধ্যে যদি ড্রিল মেশিন দিয়ে ফুটো করি সেখানে কোনো কিছু স্থাপন করে দিই। ঠিক সেরকম ভাইরাসটি যখন স্পর্শক তন্তু দিয়ে পোষক দেহকে দৃঢ়ভাবে আটকে গেল পোষক দেহের গায়ে, তারপর কি করবে? ভাইরাসের যে স্পাইক গুলো রয়েছে অর্থাৎ স্পর্শক তন্তুগুলো রয়েছে, এগুলো কি করবে? এগুলো ভাইরাসের এই পোষক দেহটাকে ছিদ্র করবে, অর্থাৎ ছিদ্র করে 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 এর মধ্যে যে ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিডটা ছিল অর্থাৎ ডিএনএটা ছিল ফার্স্ট ভাইরাসে, সেই ডিএনএটাকে এখানে প্রবেশ করিয়ে দিবে। কোথায় প্রবেশ করিয়ে দিবে? পোষক ব্যাকটেরিয়াল যে দেহটা রয়েছে সেখানে ভাইরাসের যে ডিএনএটা ছিল সেটিকে কি করলো? প্রবেশ করিয়ে দিল। এরপর কি হবে? প্রবেশ তো করিয়ে দিল, প্রবেশ যখন করিয়ে দিল তখন এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল যে ডিএনএটা ছিল অর্থাৎ ব্যাকটেরিয়ার যে ডিএনএটা আমরা প্রথমে দেখলাম, এই ব্যাকটেরিয়াল ডিএনএটা আস্তে আস্তে খণ্ডপ্রাপ্ত হয়ে যাবে। তো এটি কিভাবে খণ্ডপ্রাপ্ত হবে এটি আমাদের জানতে হবে। তো এই যে 3 নাম্বার ধাপ, এই 3 নাম্বার ধাপে গিয়ে তাহলে আমার কি হচ্ছে আমরা এখন সেটা দেখব। তো 3 নাম্বার ধাপে এসে আমার যেটি হচ্ছে সেটি হচ্ছে কি, 3 নাম্বার ধাপে এসে এই যে আমি ডিএনএটা, ভাইরাস যে ডিএনএটাকে প্রবেশ করিয়ে দিল পোষক দেহে, এই ডিএনএটা তখন কি করবে? ডিএনএটা তখন আরএনএ পলিমারেজ এনজাইমকে আকৃষ্ট করে নেবে তার দিকে। কেন আকৃষ্ট করবে? তোমরা যদি আমার ডিএনএ থেকে, তো এই যে যখন ডিএনএটা আসলো পোষক দেহের মধ্যে, তখন ডিএনএটা কি করবে? ডিএনএ তার প্রমোটার সিকোয়েন্স দিয়ে এই যে ব্যাকটেরিয়াল মধ্যে, ব্যাকটেরিয়াল কোষের মধ্যে আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করবে। কেন আকৃষ্ট করবে? তোমরা যদি আমার ডিএনএ থেকে আরএনএ অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি যদি দেখে থাকো আমার ক্লাসে, তাহলে সেখানে আমার বলা আছে, এবং তোমরা যদি এটা পড়ে থাকো নিজেরাই, তাহলে দেখবে যে ডিএনএ থেকে আরএনএ যখন উৎপন্ন হয় তখন কি আরএনএ পলিমারেজ এনজাইম আমাদের প্রয়োজন হয়। আর এই আরএনএ পলিমারেজ এনজাইম যখন প্রয়োজন হলো, আরএনএ পলিমারেজের সহায়তায় ডিএনএ যখন আরএনএ উৎপন্ন করলো, তারপরে কি হচ্ছে? সেই আরএনএ সংশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রোটিন তৈরি করছে। তো এই যে ভাইরাসের যে দেহ গঠন করতে হবে, ভাইরাসের দেহ গঠনের জন্য কি আমাদের কি লাগবে? প্রোটিন লাগবে। তো এই প্রোটিনটি কোথা থেকে গঠন করতে হবে? তো এই জন্য কি করে যে ভাইরাস ডিএনএ ব্যাকটেরিয়াল কোষের মধ্যে ঢোকার পরে তার যে প্রমোটর সিকোয়েন্সটা রয়েছে, সেই প্রমোটর সিকোয়েন্সের দ্বারা সে কি করে? আরএনএ পলিমারেজকে তার নিজের দিকে আকৃষ্ট করে নেয়। কেন আকৃষ্ট করে নেয়? কেননা আরএনএ তৈরি করার জন্য। কোন আরএনএ? মেসেঞ্জার আরএনএ তৈরি করার জন্য এ তখন কি করে যে ওই আরএনএ পলিমারেজটিকে আকৃষ্ট করে নিল। তো আরএনএ পলিমারেজকে যখন আকৃষ্ট করে নিল, তখন যে ব্যাকটেরিয়াল যে ডিএনএটা রয়েছে, এই ব্যাকটেরিয়াল ডিএনএ সাজ হিসেবে ব্যবহার করা শুরু করে দেয়। এই ব্যাকটেরিয়াল ডিএনএকে সাজ হিসেবে ব্যবহার করার পর এখানে কি উৎপন্ন হলো? এখানে এমআরএনএ উৎপন্ন হলো, এবং এই যে এমআরএনএ উৎপন্ন হলো, এই এমআরএনএ পরবর্তীতে কি করবে? সংশ্লেষণ প্রক্রিয়া, ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি করছে? ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন উৎপন্ন করছে। এই যে প্রোটিন উৎপন্ন হলো, এই প্রোটিন তখন কি করে? এই প্রোটিন তখন এই যে ব্যাকটেরিয়ার মধ্যে যে ব্যাকটেরিয়াল ডিএনএটা রয়েছে, এই ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে দেয়।
কেন নষ্ট করে দিল? কারণ ব্যাকটেরিয়াল ডিএনএ থাকলে তো ভাইরাসের ডিএনএ সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হতে বাধা পাবে, তাই ওই প্রোটিনটি ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে দেওয়ার পর ভাইরাসের প্রোটিন ডিএনএটা তো এখানে একা হয়ে গেল। এখন আর ভাইরাসের ডিএনএ কে পায়? সে তখন অনবরত তার যে রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে এই ডিএনএটি কি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এভাবেই কিন্তু এই ভাইরাসের ডিএনএটা কি করছে? এখানে এসে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। এখানে কে থাকলো? এখানে তো আর ব্যাকটেরিয়াল ডিএনএ থাকলো না, এখানে তখন কি হচ্ছে? এখানে এ সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। কে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল? ভাইরাসের ফার্স্ট ভাইরাসের ডিএনএটা এখানে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। তো এই যে যখন সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল, এখন কি করবে? এখন যেটা করতে হবে, তো এই যে এখানে যে ভাইরাসের ডিএনএটা এটা কি সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। কেন? কারণ এখানে কোনো ব্যাকটেরিয়াল ডিএনএ নেই। তো এই যে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হলো, এরপর কি করবে? এরপর যে ডিএনএটা এখানে ভাইরাল যে ডিএনএটা ভাইরাসের ফার্স্ট ভাইরাসের যে ডিএনএটা এখানে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হলো, সে তখন কি করবে? নিউক্লিওটাইড কোষের রাইবোসোম অর্থাৎ এই যে খণ্ডপ্রাপ্ত যে হয়ে গেল ডিএনএ, এর কি করবে? ফার্স্ট ডিএনএ এই নিউক্লিওটাইড কোষের রাইবোসোমের অ্যামাইনো অ্যাসিডের সহায়তায় টিআরএনএ এবং অ্যামাইনো অ্যাসিড সহায়তা করে কি করবে? তারা ডিএনএ অনুলিপন করে নতুন ডিএনএ উৎপন্ন করলো এবং কি করবে? এখানে প্রোটিন উৎপন্ন করবে। এই যে প্রোটিন উৎপন্ন করলে প্রোটিনটি হচ্ছে কোট প্রোটিন। তো এই কোট প্রোটিন পরবর্তীতে যা করে, কোট প্রোটিন কি করে থাকবে? এই কোট প্রোটিন যা করে তা হচ্ছে কোট প্রোটিন থেকে পরবর্তীতে ওই যে ডিএনএ এর যে মাথা, লেজ, তারপরে স্পর্শক তন্তু, স্পাইকগুলো আর কি, এগুলো তৈরি করে থাকে। তো এই ধাপে গিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, এই যে ডিএনএ ভাইরাসের মাথা, লেজ, স্পাইক এগুলো তৈরি হচ্ছে। এই পর্যায়ে এসে কোট প্রোটিন এগুলো তৈরি করছে। তো এটি কিন্তু আমাদের এই যে আমরা চিত্রটি অঙ্কন করলাম, এই যে 1 2 3, এটি কিন্তু আমাদের 3 নম্বর পর্যায়ে চলছে। আমরা জানি কি লাইটিক চক্র 5টি ধাপে সম্পন্ন হয়। তো এই দুটি চিত্র মিলে আমার এটি হচ্ছে আমার প্রথম ধাপের চিত্র, এটি দ্বিতীয় ধাপের চিত্র এবং এই যে এই তিনটি হচ্ছে আমার তৃতীয় ধাপের চিত্রই কিন্তু আমার এখানে চলছে। তো এই যে প্রোটিনগুলো এগুলো গঠন করে ফেললো, এরপর কি হবে? অর্থাৎ 4 নম্বর ধাপে গিয়ে আমরা কি দেখব? 4 নম্বর ধাপে গিয়ে আমরা যেটা দেখব সেটি হচ্ছে এই যে আমার ব্যাকটেরিয়াল পোষক কোষে যে আমার ভাইরাস ফার্স্ট ডিএনএ উৎপন্ন হলো এবং এই যে ভাইরাসের মস্তক, লেজ, কোট প্রোটিন উৎপন্ন করলো। তো এই ডিএনএটা ফার্স্ট ডিএনএটা তখন কি করবে? ভাইরাসের প্রোটিনের আবরণ মস্তকের মধ্যে প্রবেশ করবে এই 4 নম্বর ধাপে এসে। তাহলে এই 4 নম্বর ধাপে কি হচ্ছে? আমার এই লেজগুলো, মস্তকগুলো জোড়া লেগে যাচ্ছে, সাথে কি স্পাইকগুলো জোড়া লেগে যাচ্ছে এবং এখানে কি হচ্ছে? এখানে ফার্স্ট ডিএনএটা এসে আমার অবস্থান করছে। কোথায় এসে? এই যে আমার ভাইরাসের যে মস্তকটা তৈরি হলো সেখানে এসে আমার ফার্স্ট ডিএনএটা উৎপন্ন হলো এবং খণ্ড খণ্ড করে যে আমার লেজ, মস্তক, স্পাইকগুলো উৎপন্ন হলো, এগুলো কি হচ্ছে? 4 নম্বর ধাপে এসে আমার পূর্ণাঙ্গ ডিএনএ তৈরি করছে, জোড়া লেগে পূর্ণাঙ্গ ডিএনএ তৈরি করছে। এখন লাস্ট যে স্টেপটা সেটি হচ্ছে আমাদের 5ম নাম্বার স্টেপ। এই পঞ্চম নাম্বার স্টেপে গিয়ে কি হচ্ছে? এই 5ম নাম্বার স্টেপে গিয়ে যেটি হচ্ছে সেটি হচ্ছে কি, এই যে ব্যাকটেরিয়াল পোষক কোষ, এই যে ব্যাকটেরিয়াল পোষকের প্রাচীর বিদীর্ণ করে ফেললো। এখানে এক ধরনের এনজাইম উৎপন্ন হয়, একটি সুনির্দিষ্ট এনজাইম উৎপন্ন হয়, যে সুনির্দিষ্ট এনজাইমের কার্যকারিতায় কি হয়? এই প্রাচীরটি এখানে বিভক্ত হয়ে যায়। কার প্রাচীর বিভক্ত হয়ে যাচ্ছে? পোষক দেহের প্রাচীরটি বিভক্ত হয়ে যাচ্ছে। এখন পোষক দেহের প্রাচীরটি যখন বিভক্ত হয়ে গেল তখন এখানে কি হবে? তখন এই যে আমার উৎপন্ন ভাইরাসগুলো, পূর্ণাঙ্গ ভাইরাসগুলো, এরা তখন এই কোষ প্রাচীর বিদীর্ণ করে এখান থেকে বের হয়ে আসবে। এই যে এখানে এরা বের হয়ে গেল। এই যে
বের হয়ে আসলো। তো এই যে চক্রটা এবং এই যে স্টেপ নাম্বার, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 2 এবং এই তিনটা মিলে হচ্ছে আমার স্টেপ নাম্বার 3, এটা আমার স্টেপ নাম্বার 4 এবং এই স্টেপটা হচ্ছে আমার 5। এই পুরো যে চক্রটা, এই চক্রাকারে যে একটি ভাইরাস একটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর সেই ব্যাকটেরিয়ার মধ্যে নিজের ফার্স্ট ডিএনএ ঢুকিয়ে দিল, ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ধ্বংস করে ফেললো এবং সেখানে নিজে নিজে রাজত্ব বিস্তার করে ফার্স্ট ডিএনএ এবং প্রোটিন উৎপন্ন করলো, তার মস্তক, লেজ, স্পাইক উৎপন্ন করে তারপর সেগুলো জোড়া লাগিয়ে যে পূর্ণাঙ্গ ভাইরাসে পরিণত হলো এবং যে পোষক দেহটাকে আক্রমণ করে ফার্স্ট ডিএনএ ঢুকলো সেই পোষক দেহের প্রাচীরটি বিদীর্ণ করে সে পূর্ণাঙ্গ রূপ নিয়ে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বের হয়ে আসলো। এই চক্রটারই নামই হচ্ছে আমার কি, লাইটিক চক্র। এটি হচ্ছে আমার লাইটিক চক্র। তো এই লাইটিক চক্রে বলা হয়ে থাকে যে 30 মিনিটে ভাইরাস কতগুলো যেন অসংখ্য ফাঁস সৃষ্টি করে। অর্থাৎ এই লাইটিক চক্রের মাধ্যমে 30 মিনিটে একটি ভাইরাস, যে ফার্স্ট ভাইরাস, ব্যাকটেরিয়া ফার্স্ট ভাইরাস, সে তার অনুরূপ অসংখ্য ফার্স্ট ভাইরাস সৃষ্টি করে থাকে এই লাইটিক চক্রের মাধ্যমে। তো এই হচ্ছে আমার লাইটিক চক্র। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্রটা কি? লাইসোজেনিক চক্রটাতে যে ভাইরাসটি যে পোষক দেহে মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ যে একটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে থাকে, সেই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে লাইসোজেনিক চক্রে নষ্ট করে দেয় না। লাইটিক চক্রে আমরা কি দেখলাম, যে পোষক দেহের ব্যাকটেরিয়াল যে ডিএনএটা থাকছে সেটি কি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু লাইসোজেনিক চক্রে এটি ধ্বংস হয়ে যাচ্ছে না। এখানে ফার্স্ট ডিএনএ এবং যে ব্যাকটেরিয়াল ডিএনএ তারা পাশাপাশি অবস্থান করে সংযুক্ত হয়ে পরস্পরের সাথ হিসেবে সংযুক্ত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত পাচ্ছে। তো এই যে ফার্স্ট ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ যে সংযুক্ত হয়ে থাকছে এটাকে বলা হচ্ছে প্রোফাস। এই অবস্থানটাকে বলা হচ্ছে প্রোফাস। তো এখানে এভাবে দ্বিবিভাজন প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি করতে থাকে। অর্থাৎ আমরা জানি যে ব্যাকটেরিয়া কি দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো ব্যাকটেরিয়াল ডিএনএ এবং যে ভাইরাস ডিএনএ একত্রিত হলো, তারা তখন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করতে পারলো। এখন ভাইরাস এই লাইসোজেনিক প্রক্রিয়া যদি প্রয়োজন মনে করে তাহলে এই ডিএনএ ফার্স্ট থেকে, মানে ব্যাকটেরিয়াল ফার্স্ট থেকে ফার্স্ট ডিএনএ বের হয়ে আসে। তো এটি হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্রের থেকে লাইটিক চক্র বেশি প্রচলিত এবং লাইটিক চক্রের মাধ্যমে ভাইরাস বেশি সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো আচ্ছা, এই গেল আমাদের লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র নিয়ে কথা। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব যদি আমরা দেখি তাহলে দেখব যে অবশ্যই প্রশ্ন আসছে যে ভাইরাস তো আমাদের উপকারিতা করে না, ভাইরাস থেকে হয়তো আমরা কোনো উপকার পাই না, তাহলে আবার গুরুত্ব কোথা থেকে আসে? হ্যাঁ, ভাইরাসও আমাদের উপকার করে থাকে। গুরুত্ব হচ্ছে উপকার অপকার দুটো মিলেই হচ্ছে গুরুত্ব। তো এই যে আমরা এখন যেটি জানবো সেটি হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। এই অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আমরা ভাইরাসের উপকার দিকটাও জানবো এবং কি জানবো, ভাইরাসের অপকার দিকটাও জানবো। যেহেতু ভাইরাসের অপকারের দিকটি বেশি, অর্থাৎ অপকারিতা বেশি, তাই আমরা এখন অপকারিতাটাই বেশি জানবো। আমরা কি জানি যে ভাইরাস প্রাণী, উদ্ভিদ সব দেহের কি জন্য খুবই ক্ষতিকর, তাই না? বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। তো আমরা দেখি ভাইরাসের অপকারিতায় কি কি এখানে বলা হয়েছে। বলেছে ভাইরাস মানুষের বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, ভাইরাল হেপাটাইটিস প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে থাকে। তারপরে এখানে বলা হয়েছে অপকারিতার মধ্যে বিভিন্ন উদ্ভিদের মোজাইক রোগ, লিফ রোল রোগ, বুসিস্টেন রোগ, ধানের টুংরো ইত্যাদি প্রায় 300 রোগ ভাইরাস দ্বারা ঘটে থাকে। তাহলে এই যে উদ্ভিদের যে বুসিস্টেন রোগ, মোজাইক রোগ এবং যে লিফ রোল রোগগুলো হয়ে থাকছে, ধানের যে টুংরো রোগটাও হয়ে থাকছে, তো এই রোগগুলো করার জন্য কতগুলো ভাইরাস, প্রায় 300টি রোগ এরকম উদ্ভিদের জন্য 300টি রোগ করে থাকছে কি ভাইরাসই করে থাকছে। এবার প্রাণীর ক্ষেত্রে যদি দেখি, অর্থাৎ গবাদি পশুদের ক্ষেত্রে দেখতে গেলে এই যে গরুর বসন্ত, তারপরে গরু, ভেড়া, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি প্রাণীর যে ফুট অ্যান্ড মাউথ রোগটা হয়ে থাকে, অর্থাৎ এদের পা ও মুখের বিশেষ যে ক্ষত রোগ, খুরো রোগ হয়ে থাকে, এবং কুকুর ও বিড়ালের যে জলাতঙ্ক রোগ হয়ে থাকে, এগুলো কিন্তু কার জন্য হচ্ছে? এগুলো ভাইরাসই সৃষ্টি করছে। তারপর
বলেছে যে ফাস্ট ভাইরাস মানুষের কিছু উপকারী ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে থাকে। তাহলে এই যে ফাস্ট ভাইরাস, আমরা যে লাইটিক চক্র দেখলাম, এই লাইটিক চক্রে কি দেখলাম যে ফাস্ট ভাইরাস, T2 ফাস্ট ভাইরাস, টি সিরিজের ভাইরাসগুলো কি করছে, ব্যাকটেরিয়ার পোষক কোষে আসছে, সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাকে ব্যবহার করছে এবং সবশেষে তাকেই ধ্বংস করে দিয়ে তারা বের হয়ে যাচ্ছে। তো এই যে ভাইরাস কি করছে, তাহলে মানুষের শরীরে যেসব উপকারী ব্যাকটেরিয়া গুলো থাকছে সেগুলোকেও ধ্বংস করে দিচ্ছে। কারা ধ্বংস করছে? ফাস্ট ভাইরাস ধ্বংস করে দিচ্ছে। বহুল আলোচিত যে এইডস রোগ রয়েছে, অর্থাৎ মানুষের যে এইডস রোগ হয়, যে একটি ভয়ের ব্যাপার, আমরা বিভিন্ন বিজ্ঞাপনে দেখেছি এবং আমরা জানি যে এইডস রোগ হলে আমাদের বিভিন্ন সতর্কতা দিচ্ছে যে এটি ছোঁয়াচে নয়, এটি বিভিন্ন রক্ত গ্রহণের মাধ্যমে এবং অপরিকল্পিতভাবে যৌন মিলনের মাধ্যমে এই জন্য হয়ে থাকছে। তো এই যে এইডস রোগ, এই এইডস রোগের জন্য কে দায়ী? এই এইডস রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস। তো যে ভাইরাসটিকে দায়ী হচ্ছে, এই এইডস রোগের জন্য কোন ভাইরাসকে দায়ী করা হচ্ছে? এইডস রোগের জন্য যে ভাইরাসকে দায়ী করা হচ্ছে সেটি হচ্ছে এইচআইভি ভাইরাস, তাকে বলা হচ্ছে এইচআইভি ভাইরাস। তো এই এইচআইভি দিয়ে আক্রান্ত হলে কি হয়? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের কমে যায়, অর্থাৎ যে লোকটি, যে ব্যক্তিটি এইচআইভি আক্রান্ত, তার কি হচ্ছে, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কমে যাচ্ছে। তার শরীরে যে সামান্য জ্বর হলেই তার শরীর সেটাকে প্রোটেক্ট করতে পারছে না, তার ভেতরে কোনো ওষুধও কাজ করছে না। তো এই কথাটি এখানে বলা হয়েছে। ফলে কি হচ্ছে, যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, অল্পতেই যখন ছোট রোগগুলো আমাদের শরীরে এসে বাধা বাঁধছে, যাদের এইচআইভি আক্রান্ত যারা, তাদের শরীরে, তাহলে কি হচ্ছে, তার অকাল মৃত্যু ঘটছে। তো এই জন্যই কি এইডস রোগ হলে কি বলা হয় যে ওর নিস্তার নাই, ও মরবেই। হ্যাঁ, এইডস রোগের কারণে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তাহলে বিভিন্ন রোগ খুব তাড়াতাড়ি এসে অ্যাটাক করছে এবং অকাল মৃত্যু তো ঘটছে। এজন্য এইডস রোগীরা খুব তাড়াতাড়ি মৃত্যুর দিকে ঝলে পড়ে। এবার ইবোলা ভাইরাস, আফ্রিকার জায়ারে ইবোলা ভাইরাসের আক্রমণে মহামারী দেখা দেয়। তাহলে ভাইরাস যে আক্রমণ করছে, ভাইরাসের আক্রমণটা মহামারী আকারেও ধারণ করছে। তো ইবোলা ভাইরাস তেমনই একটি মহামারী আকারে ধারণ করা ভাইরাস হচ্ছে ইবোলা ভাইরাস। এটি কোথায় আক্রমণ করেছিল? আফ্রিকার জায়ারে। ইবোলা ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়। তাহলে বলেছে যে যাদের শরীরে ইবোলা ভাইরাস আক্রমণ করছে তাদের কি হচ্ছে, তাদের শরীর থেকে কি কোষগুলো ফেটে যাচ্ছে। অর্থাৎ ইবোলা ভাইরাস আক্রমণের ফলে একটি ব্যক্তির সাধারণ যে কোষগুলো রয়েছে সেগুলো ফেটে গিয়ে ব্লাড বের হবে, এরকম একটা সিচুয়েশন। তারপরে বলেছে সম্প্রতি সার্স এখানে সংক্ষিপ্ত রূপ, এর পুরো রূপটি বলেছে যে সার্স অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তো সার্সের পূর্ণ রূপ কি? সার্স অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটি কি করেছে? এটি ভাইরাস, এই ভাইরাসের কারণে চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে বহু লোকের মৃত্যু হয়েছে। তাহলে একটি ভাইরাসের নাম আমরা জানলাম যে সার্স। এই সার্স ভাইরাস, যার পূর্ণরূপ হচ্ছে সার্স অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। তো এই ভাইরাসের জন্য চীন, তাইওয়ান, কানাডা এই দেশগুলোতে অনেক লোকের মৃত্যু পর্যন্ত ঘটেছে, অর্থাৎ এই ভাইরাস অনেক লোকের মৃত্যু ঘটিয়েছে। বার্ড ফ্লুর সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? যে একবার কি বেশ কয়েক বছর আগে জানা গেল যে যত বাড়িতে পশু পাখি আছে, মুরগি টুরগি আছে, সেগুলোকে মেরে ফেলা হচ্ছে। আবার যে খামারগুলো রয়েছে, কোনো মানুষের যারা ব্যক্তি মালিক থাকছে বড় বড় খামারগুলোতে, শুনলাম কি যে বার্ড ফ্লুর কারণে সেই প্রাণীগুলোকে, অর্থাৎ মুরগিগুলোকে মেরে ফেলা হচ্ছে। মেরে ফেলে কি করা হচ্ছে? মাটি চাপা দেওয়া হচ্ছে। কেন? কারণ আমরা জানি যে ভাইরাস একটি ছোঁয়াচে। তো এই যে ভাইরাস যে ছোঁয়াচে, অর্থাৎ ভাইরাস এক শরীর থেকে আরেক শরীরে প্রবেশ করতে পারে, এজন্য আক্রান্ত যে মুরগিগুলো ছিল, পাখিগুলো ছিল, এখান থেকে যেন সেই ভাইরাসটি অন্য কোনো সুস্থ পাখিতে না যেতে পারে, এজন্য কি করা হয়েছে যে আক্রান্ত খামারে, যে খামারের মুরগির মধ্যে বার্ড ফ্লু দেখা দিয়েছে বা এরকম যে পাখির মধ্যে বার্ড ফ্লু ধরা পড়েছে, তাদেরকে কি দ্রুত মেরে ফেলে মাটিতে চাপা দেওয়া হচ্ছিল। তো বার্ড ফ্লু এটা তো আমরা সবাই জানি। আর বার্ড ফ্লু কি? বার্ড ফ্লু যেহেতু বার্ড থেকে এসেছে ফ্লু, তার মানে এটি হচ্ছে পাখি জাতীয় প্রাণীদের ক্ষেত্রে এই ফ্লুটা, অর্থাৎ এই ভাইরাসটা ঘটেছিল। তো বার্ড ফ্লু সম্পর্কে আমরা সবাই জানি, এটি কি হচ্ছে যে প্রতি বছরই হাজার হাজার মুরগি এই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে। কোন রোগে আক্রান্ত হচ্ছে? বার্ড ফ্লু রোগে আক্রান্ত হচ্ছে এবং হাজার হাজার মুরগি মারা যাচ্ছে বার্ড ফ্লুর কারণে। তারপরে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুটা কোথা থেকে আসে? সোয়াইন ফ্লুটা আসলে মূলত শূকর থেকে আসে। তো এই যে সোয়াইন ফ্লু নিয়ে যেটা বলেছে যে সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অর্থাৎ সোয়াইন ফ্লুর যে ভাইরাসটি সেটি হচ্ছে কি সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা সৃষ্টি হয়।
তাহলে সোয়াইন ফ্লু কিসের দ্বারা সৃষ্টি হচ্ছে? সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা সৃষ্টি হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে সাবটাইপগুলো রয়েছে, অর্থাৎ সোয়াইন ফ্লুর যে সাবটাইপগুলো রয়েছে, এগুলো যদি আমরা দেখি যে সাবটাইপগুলো, আমি এটা একটু পরিষ্কার করে দিচ্ছি সাবটাইপগুলো লেখার জন্য। তো এখানে যে সাবটাইপগুলো আমরা দেখব সেগুলো কি কি? সেগুলো হচ্ছে H5N1 এবং আরেকটি সাবটাইপ যেটি দেখব সেটি হচ্ছে H1N1। এই যে সোয়াইন ফ্লুর এই সাবটাইপগুলো, এই সাবটাইপগুলোর কারণেই কিন্তু এই সাবটাইপগুলোর কারণেই সোয়াইন ফ্লু রোগটা ছড়ায়। তো এই ভাইরাসটা কি হচ্ছে? এই ভাইরাস দ্বারা মানুষ, শুকর সবাই আক্রান্ত হচ্ছে। তো এই ভাইরাসটি মূলত কোথা থেকে আসছে? ভাইরাসটি সোয়াইন ফ্লুটা শুকর থেকে বেশি হয়ে থাকে। এবার আসি হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে মানুষের লিভার ক্যান্সার, পেপিলোমা ভাইরাস দিয়ে এনোজেনিটাল ক্যান্সার, হার্পিস সিম্পটমস দিয়ে কার্পোসিস। তো এবার আসি হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বি কি করছে? এই হ্যাপাটাইটিস বি ভাইরাস, আমরা জানি যে হ্যাপাটাইটিস বি ভাইরাস মানুষের কোথায় আক্রান্ত করে থাকে? লিভারে আক্রান্ত করে থাকে। লিভারে আক্রান্তের ফলে কি হচ্ছে? হ্যাপাটাইটিস বি ভাইরাস মানুষের লিভারে আক্রান্ত করার ফলে এখানে মানুষের লিভার ক্যান্সার হচ্ছে এবং এই লিভার ক্যান্সারের ফলে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। কেউ কেউ হয়তো লিভার ক্যান্সারের সাথে সারভাইভ করে বেঁচে আছে, কিন্তু অনেকেই এই লিভার ক্যান্সারের সাথে সারভাইভ করে বেঁচে থাকতে পারে না। সো এর জন্য মানুষের মৃত্যু হচ্ছে। এবং অপরদিকে যে প্যাপিলোমা ভাইরাসের কথা বলা হয়েছে, এই প্যাপিলোমা ভাইরাসও এনোজেনিটাল ক্যান্সার উৎপন্ন করে থাকে। তো এই এনোজেনিটাল ক্যান্সারের জন্য দায়ী কে? প্যাপিলোমা ভাইরাস। তো এইরকম আরো মারাত্মক রোগ যেগুলো হয়ে থাকে ভাইরাসের জন্য, মারাত্মক ক্যান্সারও হয়ে থাকছে এই ভাইরাসের জন্য। তো এই হচ্ছে আমাদের ভাইরাসের অপকারিতা গেল। এবার অর্থনৈতিকের মধ্যে যে ভাইরাসের উপকারিতাটা পড়ছে, আমরা এবার সেই উপকারিতাটা দেখব। তো ভাইরাস আমাদের কি উপকার করে? প্রশ্ন যাচ্ছে তো যে ভাইরাস আমাদের কি উপকার করতেছে। তো হ্যাঁ, আমরা দেখে নেই যে ভাইরাস আমাদের কি কি উপকার করছে। বিভিন্ন বিজ্ঞানীরা ভাইরাস নিয়ে গবেষণা করে দেখেছে যে ভাইরাস তো মানুষের অপকার করছে, এটির দ্বারা কোনো উপকারে লাগানো যায় কিনা মানুষের। তো তারা গবেষণা করে দেখেছে যে ভাইরাস কিছু কিছু ক্ষেত্রে মানুষের উপকারে সক্ষম হয়েছে। তো বিজ্ঞানীরা তাদের অবিরাম চেষ্টা দিয়ে কিছু কিছু ভাইরাসকে মানুষের উপকার করার জন্য সক্ষম হয়েছে, যে এই ভাইরাসগুলো মানুষের উপকার করবে। তাদেরকে উপকারে আনার জন্য, সেই ভাইরাসগুলোকে উপকারী বস্তুতে পরিণত করার জন্য তারা সক্ষম হয়েছে। তো আমরা দেখি তারা কি কি ভাইরাস কিভাবে আমাদের উপকার করছে এবং কেমন করে উপকার করছে। এখানে বলেছে যে বসন্ত, পোলিও এবং জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়। তো ব্যাপারটা কি দাঁড়ালো? বিষ দিয়ে বিষ তোলার মতো, তাই না? কারণ আমরা ভাইরাসের অপকারিতাতে দেখলাম যে বসন্ত, পোলিও এবং জলাতঙ্ক এই রোগগুলো কি থেকে হচ্ছে? এই রোগগুলো কিন্তু ভাইরাস থেকেই হচ্ছে। তো এটা আমরা অপকারিতাতে দেখলাম। আবার আমরা উপকারিতাতে এসে দেখতেছি যে বসন্ত, পোলিও এবং জলাতঙ্ক এই রোগের প্রতিষেধক টিকাটাও কিসের সাহায্যে? ভাইরাসের সাহায্যে, ভাইরাস দিয়ে তৈরি করা হচ্ছে। তো ব্যাপারটা দাঁড়ালো না যে বিষ দিয়ে বিষ তোলা, কাটা দিয়ে কাটা তোলার মতো ব্যাপারটা, তাই না? তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে বিষ দিয়ে বিষ তোলা হয়ে গেল। তারপর কি বলেছে? ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়। এই যে জন্ডিস রোগের টিকা, জন্ডিসের জন্য কোনটি মূলত দায়ী? সেটি হচ্ছে হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বি এর জন্যই তো মানুষের লিভার আক্রান্ত হচ্ছে, মানুষের শরীরে যে রোগটি হচ্ছে সেটি হচ্ছে জন্ডিস। তো এখানে কি বলেছে যে ভাইরাস থেকে কিন্তু এই জন্ডিসের টিকাও উৎপন্ন করছে। তাহলে এটাও ওই কাটা দিয়ে কাটা তোলার মতোই হয়ে গেল। ভাইরাসকে বর্তমানে বহুল আলোচিত জেনেটিক প্রকৌশলে বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে। জেনেটিক প্রকৌশল আমরা কি জানি? যে একটি জাত থেকে আরেকটি উন্নত জাতের প্রাণী বা উদ্ভিদ তৈরি করার যে কৌশলটি, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ কে রিকম্বিনেন্ট করে যে জেনেটিক প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের উন্নত এবং উদ্ভিদ এবং প্রাণী উৎপন্ন করা হচ্ছে, এটি তো আমাদের জেনেটিক কৌশল। তো এই জেনেটিক কৌশলে কি করা হয়েছে? জেনেটিক কৌশলে ভাইরাসকে উপকারে লাগানো হচ্ছে, অর্থাৎ এই জেনেটিক কৌশলে বাহক হিসেবে ভাইরাসকে ব্যবহার করা হচ্ছে। এখানে সেই কথাটি বলেছে।
তারপরে বলা হয়েছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। এই যে আমরা জানি যে ব্যাকটেরিওফাজ ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। ফাস মানে আমরা জেনেছি যে ফাস মানে হচ্ছে টু ইট, এর ইংরেজি প্রতিশব্দ আমরা দেখি ফাজের, তাহলে দেখবো যে টু ইট, বাংলায় হচ্ছে ভক্ষণ করা, ধ্বংস করা। তো এই যে ভাইরাসগুলো যে যেসব ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে ফেলে বা ধ্বংস করে ফেলে সেসব ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে ফাস ব্যাকটেরিয়া, ফাস ভাইরাস। তো এই ফাস ভাইরাসগুলো কি করছে, এই ফাস ভাইরাসগুলো ব্যাকটেরিয়াকে যেহেতু ধ্বংস করতে পারে, তাই এই আমরা বলতে পারি যে আমাদের যে মানুষের শরীরে ভাইরাসের যে অপকারিতাটা দেখলাম যে মানুষের শরীরে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ফাস ভাইরাস ধ্বংস করে দিচ্ছে, ঠিক তেমনি ভাইরাসের উপকারিতাতেও আমরা দেখতে পারি যে মানুষের শরীরে যে অপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে শুধু মানুষের শরীরে না, অন্যান্য প্রাণী দেহের মধ্যে এবং উদ্ভিদ দেহের মধ্যে যে অপকারী ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকেও কি করছে, ফাস ভাইরাস ধ্বংস করে দিচ্ছে। তারপরে কি বলেছে, কতিপয় ক্ষতিকারক কীটপতঙ্গ দমনেও ভাইরাসের ভূমিকা উল্লেখ করার মতো। তাহলে এই যে ক্ষতিকারক যে কীটপতঙ্গগুলো এগুলো কি করে থাকে, আমাদের ফসলের ক্ষতি করে থাকে। তো এই ফসলের ক্ষতি করে যে কীটপতঙ্গগুলো তাদেরকেই তো আমরা বলবো যে ক্ষতিকর কীটপতঙ্গ। তাহলে এই কীটপতঙ্গগুলোকে দূর করার জন্য কিন্তু ভাইরাসকে এখন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ভাইরাস দিয়ে এই ক্ষতিকর কীটপতঙ্গগুলোকে দমন করা যাচ্ছে। ফাস ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়া জনিত রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে। আমরা যখন ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব, আমাদের যদি নেক্সট ক্লাস আমি ব্যাকটেরিয়া নিয়ে আপলোড করব, তো সেখানে কি দেখা যাবে যে ব্যাকটেরিয়া কি কি মানুষের রোগ সৃষ্টি করছে এগুলো যখন আমরা জানবো তখন আমরা দেখব যে এই যে ফাস ভাইরাস যে ব্যাকটেরিয়া ধ্বংস করে, তাহলে ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো মানুষের শরীরে হচ্ছে এই ব্যাকটেরিয়া জনিত রোগগুলো ধ্বংস করছে কে, এই ভাইরাস। তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগের জন্য ধ্বংস করার জন্য ভাইরাস আমাদের খুবই কাজে লাগছে। তারপরে বলা হয়েছে সৌন্দর্য বৃদ্ধিতে। সৌন্দর্য বৃদ্ধি, ভাইরাস আবার কেমন করে সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, তাই না, প্রশ্ন যাচ্ছে। টিউলিপ ফুল, তোমরা নিশ্চয়ই সবাই নাম শুনেছো টিউলিপ ফুলের। হ্যাঁ, এই যে টিউলিপ ফুল, এই টিউলিপ ফুলের যে পাপড়িটা থাকে, পাপড়িতে ভাইরাস আক্রমণের ফলে এখানে কতগুলো দাগ দেখা যায়, লম্বা গোল বিভিন্ন আকৃতির কতগুলো দাগ দেখা যায়। এই যে ভাইরাস আক্রান্ত হলো টিউলিপ ফুলটা এবং আক্রান্ত হওয়ার পর এর পাপড়িতে যে দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলোর জন্য টিউলিপ ফুলটা কিন্তু সৌন্দর্যে আরো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বেশি সুন্দর লাগে দেখতে। তো এই জন্য বলা হয়েছে যে টিউলিপ ফুলের ভাইরাস সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। অর্থাৎ টিউলিপ ফুলে যে ভাইরাস আক্রমণ করলো তার ফলে টিউলিপ ফুল যে রূপটা ধারণ করলো ছোপ ছোপ দাগ বিশিষ্ট, তাতে কি হলো, টিউলিপ ফুলের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে গেল। তো তাই জন্য বলা হয়েছে যে ভাইরাস কি সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। এবং এই যে সৌন্দর্য বৃদ্ধি পেল টিউলিপ ফুলের, এই টিউলিপ ফুলটা, এই ভাইরাস আক্রান্ত টিউলিপ ফুলটা আবার কিন্তু চড়া মূল্যে বাজারে বিক্রি হয়। অর্থাৎ নর্মাল টিউলিপ ফুলের তুলনায় যে ভাইরাস আক্রান্ত করার ফলে যে টিউলিপ ফুলে দাগ দাগ উৎপন্ন হলো, এই টিউলিপ ফুলটি বাজারে বেশি দামে বিক্রি হয়, মানে এই টিউলিপ ফুলের চাহিদাটাই বাজারে বেশি। তো এই ক্ষেত্রে কিন্তু ভাইরাস আমাদের উপকার করছে। তারপরে কি বলেছে যে ভাইরাস রোগ নিয়ন্ত্রণ করে থাকছে। ভাইরাস কিভাবে রোগ নিয়ন্ত্রণ করে থাকছে, ভাইরাস রোগ নিয়ন্ত্রণের দুটি উপায় আছে। একটি হচ্ছে ভ্যাকসিনেশন, অর্থাৎ কি বলেছে ইমিউন সিস্টেম শক্তিশালীকরণ, যে ভাইরাসগুলো যে ভ্যাকসিন, অর্থাৎ আমরা যে ভ্যাকসিন দেই আমাদের শরীরে। এখন আমাদের কি চলছে, সারা বিশ্বে কি করোনা ভাইরাস নিয়ে আলোচনা হচ্ছে যে করোনা ভাইরাসের কবে একটি ভ্যাকসিন আসবে। তো এই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটি আসবে এটি আমাদের শরীরে কি করবে, এটি আমাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করবে, মজবুত করবে, যেন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো এর জন্যও কিন্তু ভাইরাস অন্যান্য ভাইরাসকে কাজে লাগানো যেতে পারে। তো এই যে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমকে তৈরি করার জন্য বিভিন্ন ভ্যাকসিন যে তৈরি করা হয় সেখানেও কি বিভিন্ন ধরনের ভাইরাসকে কাজে লাগানো হচ্ছে। অ্যান্টিভাইরাল ওষুধ, অ্যান্টিভাইরাল ওষুধ কি বলেছে যে ইন্টারফেরন একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। এখানে একটি অ্যান্টিভাইরাল ড্রাগের কথা বলেছে, তার নাম বলেছে কি ইন্টারফেরন। তো এটি অনেক উদ্ভিদে পাওয়া যায়, এরা ভাইরাসকে নিষ্ক্রিয় করে। তাহলে এখানে কি বলেছে যে ভাইরাসকে নিষ্ক্রিয় করার জন্য কি হতে পারে, যে এই
ইন্টারফেরন কি করছে, ভাইরাসকে নিষ্ক্রিয় করে দিচ্ছে এবং এটি কোথায় পাওয়া যাচ্ছে, এটি বিভিন্ন উদ্ভিদে পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব গেল। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা দেখলাম যে ভাইরাস কিভাবে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তার যে দুটি চক্র, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র, আমরা এটা দেখলাম। তারপর দেখলাম যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। তো এই অর্থনৈতিক গুরুত্ব জানার সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ভাইরাসের যে লাস্ট ক্লাসটি ছিল, সেই লাস্ট ক্লাসটি শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন জাগে ক্লাস সম্পর্কে, যদি কোনো বুঝতে পারার অসুবিধা হয় তাহলেও তোমরা কমেন্ট করে জানাবে, এবং তোমরা আমাদের ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এবং যারা তোমরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের নতুন নতুন ক্লাসের আপডেট পাওয়ার জন্য। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে ব্যাকটেরিয়ার ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।